নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। সিআরপিএফ ক্যাম্পে হামলার পাল্টা অভিযানে সোমবার মণিপুরে মৃত্যু হয়েছে 11 জঙ্গির। এই ঘটনায় মঙ্গলবার 12 ঘণ্টা বন্ধ পালন করল কুকি গোষ্ঠী। ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মণিপুরের পাহাড়ি এলাকায় বন্ধ পালন করল কুকি গোষ্ঠী। অন্যদিকে জিরিবাম জেলা সহ আশপাশের বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অশান্তি এড়াতে বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। উল্লেখ করা যেতে পারে, সোমবার জিরিবাম জেলার বড়বাকেরা এলাকায় হামলা চালায় কুকি জঙ্গিরা। বেশ কিছু বাড়িতে আগুন লাগানো হয়। এরপর জিরিবাম জেলার বড়বাকেরা পুলিশ স্টেশনকে নিশানা করে তারা। সেখান থেকে সিআরপিএফ ক্যাম্পে হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। এরপরই পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় 11 জন জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে 4টি এসএলআর, 3টি AK-47, একটি আরপিজি সহ বিপুল পরিমাণ গোলাগুলি উদ্ধার করে সিআরপিএফ। পাশাপাশি এই হামলায় আহত হন 2 সিআরপিএফ জওয়ান। অন্যদিকে কুকিরা 5 গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছে প্রশাসন। সিআরপিএফ জওয়ানদের হাতে শহীদ হয়েছেন আমাদের 11 জন গ্রাম স্বয়ংসেবক। এই দুঃখজনক ঘটনায় মৃতদের সম্মানে কুকিজো পরিষদ মঙ্গলবার সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্ণ বন্ধের ডাক দিয়েছে বলে বিবৃতি জারি করে বলে কুকিজো পরিষদ। রাস্তায় গ্যাসের পাইপলাইন থেকে আগুন লেগে যাওয়ায় বরচলা এলাকায় দেখা দেয় আতঙ্ক। ঘটনা মঙ্গলবার বিকেলে। আতঙ্কিত জনগণ অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে এনসিসি ফায়ার সার্ভিস এবং কুঞ্জবন ফায়ার সার্ভিসের 2টি ইঞ্জিন সক্ষম হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। এদিন বরচলা স্কুলের অদূরে রাস্তার পাশে গ্যাসের পাইপলাইনে হঠাৎ আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় এনসিসি ফায়ার সার্ভিসকে। আগুন নেভানোর জন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ 15 মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু জল ফুরিয়ে যাওয়ায় খবর দেওয়া হয় কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের। কুঞ্জবন থেকে আরও একটি ইঞ্জিন এসে পরবর্তী সময়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এই ঘটনায় এলাকায় বিভিন্ন বাড়ি ঘরে ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে গ্যাসের পাইপ লাইন রাস্তার পাশে অসুরক্ষিতভাবে রয়েছে। যে কেউ চাইলে নাশকতামূলক ঘটনা ঘটিয়ে এলাকার ক্ষতি করতে পারে, কিন্তু এই নিয়ে দপ্তরের কোনো ভ্রুক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। গ্যাসের লাইনটা দেখা যাইতেছে, কেউ যদি আগুন ধরাই দেয় তো আপনি জ্বলবই যে সারা রাস্তা আপনার এই রুটের মধ্যে আপনি অল্প অল্প কাজ করে গর্ত করে সেটা দিয়ে গেছে। আর মশার উপদ্রব একটা, এই যে বর্ষার দিনে এই যে জল জমে রয়েছে, যে কোনো একটা মানুষও তো পয়রা মরতে পারে। যে আমি জানি না যে আজকে 3 বছর যাবত এই যে রাস্তাগুলি আপনি মেরামত হয়েছে না, যে ড্রেনগুলি আপনি। দ্বিতীয় সফল কিডনি প্রতিস্থাপন হলো আগরতলা জিবি হাসপাতালে। মণিপুরের সেজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের যৌথ তত্ত্বাবধানে গঠিত একটি মেডিকেল টিম এই প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার অর্থাৎ 11 নভেম্বর দ্বিতীয়বার এ সফল কিডনি প্রতিস্থাপন হলো জিবি হাসপাতালে। এক্ষেত্রে সুস্থ আছেন কিডনি দাতা এবং কিডনি গ্রহীতা উভয়ই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। কিডনি প্রতিস্থাপনের জন্য আর বহিরাজ্যে যাওয়ার প্রয়োজন নেই বলে এদিন আবারও একবার দাবি করলেন জিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন হয়েছিল গত জুলাই মাসের 8 তারিখ। যে আমরা অত্যন্ত আনন্দিত, এটা আমাদের দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন হলো এবং এটা আপনাদের মাধ্যমে এই বার্তা দেওয়া দরকার যে কিডনি প্রতিস্থাপন করার জন্য বাইরের রাজ্যে বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই। কারণ অন্য রাজ্যে যাওয়া মানেই যে একটা অনেক খরচের ব্যাপার শুধু নয়, হয়রানিরও ব্যাপার। কাজেই অকারণে সেখানে যাওয়ার কোনো দরকার নেই। কারণ এখনো অবধি আমাদের যে প্রথম যে কেস হয়েছিল তিনি সুস্থ আছেন, ভালো আছেন। কাজেই কোনো চিন্তা না করার, এবং এখনো যে করা হয়েছে কাল, তারাও এখনো অবধি সফলভাবেই এগোচ্ছেন। কাজে আপনাদের কাছে এই অনুরোধ, যেখানে যে মানুষ যেন বাইরে না গিয়ে, আমাদের এখানে প্রায় সবকিছু চিকিৎসার ব্যবস্থা।
শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও বিগত ৩ দিন ধরে কৈলাসহরের 59 জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত শিশুরা। শিশুদের চিকিৎসা করাতে এসে উপযুক্ত পরিষেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুদের অভিভাবকরা। হাসপাতালে মেডিকেল সুপারের কাছে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন বলে জানা যায়। কৈলাসহর জেলা হাসপাতালে শিশু বিভাগে একজন মাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও বিগত ৩ দিন ধরে দূর দূরান্ত থেকে চিকিৎসা পরিষেবা নিতে আসা অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের অপেক্ষায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা। শিশু বিশেষজ্ঞের পরিবর্তে অন্য চিকিৎসক শিশুদের চিকিৎসা করছেন বলে জানান অভিভাবকরা। আপনার কি হাসপাতালে আছেন? আপনি অসুস্থ নেই? না, আমার বাচ্চা অসুস্থ। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চা বয়স 1 বছর 1.5 মাস। তো কেমন পরিষেবা এখানে? ও তো শিশু ডাক্তারের দ্বারা আইছে, শিশু ডাক্তার নাই। কয়দিন থেকে নাই? আজকে 3 দিন। তো কি করবেন এই জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাই? আমার কিতা হইতাম এখন, শিশু ডাক্তারের দ্বারা বাচ্চা ভালো ওর বালি দিয়েছে, শিশু ডাক্তার নাই। তো আপনারা কয়দিন ধরে হাসপাতালে আছেন? আজকে 5 দিন। তো এই যে কৈলাসহর 59 জেলা হাসপাতালে আছেন আপনার বাচ্চা, ডিসেম্বরের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনেকটা কঠিন জেনেও নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে এসে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেন শাসক বিজেপির সহযোগী তীব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ক্ষমতায় থেকে গত 2.5 বছরে তীব্রামথার পারফরমেন্স নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন উপজাতি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষ। দলের নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ তলানিতে পৌঁছে যাওয়ার প্রেক্ষিতে এই ধরনের কর্মসূচি তীব্রামথার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ডিসেম্বর মাসের মধ্যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি ভোটের অনিশ্চয়তার মুখে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিজেপির সহযোগী তথা টিটিএডিসির শাসক তীব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর সাথে তার আলোচনার উদ্ধৃতি দিয়ে শীঘ্রই ভিলেজ কমিটি ভোট অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেও দাবি করেছেন প্রদ্যুৎ। কিন্তু ভিলেজ কমিটির 587টি আসনে নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন তা এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের নেই বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। অথচ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে উচ্চ আদালতে আগেই যেখানে হলফনামা জমা দিয়েছিল রাজ্য সরকার, সেখানে এতদিন চুপ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে এসে কেন এ ধরনের আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার দল, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বর্তমানে তীব্রামথার 2 জন প্রতিনিধি রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। লোকসভা নির্বাচনের দলের বলিষ্ঠ নেতৃত্বদেরকে উপেক্ষা করে পূর্ব ত্রিপুরা আসনে নিজের বড় বোন কৃতি দেবী সিং এর জন্য টিকিট আদায়ের পর এবার অপর বোন প্রজ্ঞা দেববর্মনকে রাজনীতিতে নিয়ে আসার জন্য বিজেপির সহায়তা চাওয়ার মতো বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই দলীয় নেতৃত্বের প্রশ্নচিহ্নের সম্মুখীন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অথচ সরকারি থেকেও রাজ্যের উপজাতিদের জন্য তীব্রামথা দল এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পারফরমেন্স কি তা জানা নেই রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের। প্রেক্ষিতে মথা নেতৃত্বের সঙ্গে সাধারণ উপজাতি অংশের মানুষের দূরত্ব অনেকটাই বেড়ে গেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিষয়টি অনুধাবন করে মূলত জনভিত্তি আবার ফিরে পাওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির সিদ্ধান্ত তীব্রামথার বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। উপজাতিদের জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জিগির তুলে ক্ষমতায় আসার পর গত 2.5 বছরে রাজ্যের উপজাতিদের জন্য কি করতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তার দল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন রাজ্যের উপজাতি অংশের মানুষ। 3 বছর আগেই যেখানে ফুরিয়ে গেছে ভিলেজ কমিটিগুলির মেয়াদ, সেখানে ক্ষমতায় থেকেও কেন ভিলেজ কমিটিগুলি গঠনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কোনো কার্যকরী ভূমিকা নিলেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রশ্ন উঠছে তা নিয়েও। সার্বিক পরিস্থিতিতে ক্ষমতায় থেকে রাজ্যের উপজাতি অংশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটুকু পূরণ করতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার দল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মূল্যায়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি খেলার খবরে। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের 5ম ম্যাচে শক্তিশালী জম্মু কাশ্মীরের বিরুদ্ধে জম্মুর হোস্টেল গ্রাউন্ড মাঠে নামবে ত্রিপুরা। বুধবার থেকে শুরু হতে চলা এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টিম ত্রিপুরা। জম্মুর হোস্টেল গ্রাউন্ডে বুধবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের ত্রিপুরা বনাম স্বাগতিক জম্মু কাশ্মীরের ম্যাচ। 4 দিনের এই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে টিম ত্রিপুরার মণিশঙ্কর, মনদীপ, বিক্রমরা।
প্রথম ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে মাঠের বদান্যতায় 4 দিনের ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ায় ব্যাটিং বোলিং কোনো কিছুই পরখ করে দেখা সম্ভব হয়নি। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় মেঘালয়কে ইনিংস সহ 17 রানে হারিয়ে বোনাস সহ 7 পয়েন্ট পেয়ে নজর কাড়ে ত্রিপুরা। তৃতীয় রাউন্ডের খেলায় মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ ড্র করে ত্রিপুরা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে মুম্বাই 3 পয়েন্ট পেয়েছিল স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে, তবে ত্রিপুরার পকেটে এসেছিল 1 পয়েন্ট। চতুর্থ রাউন্ডের খেলায় আরও কিছুটা উন্নতি ঘটে। বড়োদরার সঙ্গেও ঘরের মাঠে এমবিবি ময়দানে ম্যাচ ড্র করে ত্রিপুরা, তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ত্রিপুরা ঝুলিতে আসে 3 পয়েন্ট। এবার পঞ্চম রাউন্ডের খেলা। উল্লেখ করা যেতে পারে, প্রথম রাউন্ডের খেলায় জম্মু কাশ্মীর ও মহারাষ্ট্রের ম্যাচটি ড্র হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে 3 পয়েন্ট পেয়েছিল জম্মু কাশ্মীর। দ্বিতীয় ম্যাচ উড়িষ্যার বিরুদ্ধে ড্র করলেও প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল জম্মু কাশ্মীরকে। তৃতীয় ম্যাচে সার্ভিসেসকে ইনিংস সহ 25 রানে হারিয়ে বোনাস সহ 7 পয়েন্ট পেয়েছিল গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা জম্মু কাশ্মীর। চতুর্থ ম্যাচ মেঘালয়ের বিরুদ্ধে 7 উইকেটের ব্যবধানে সরাসরি জয় নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী জম্মু কাশ্মীর দল। 4 ম্যাচের শেষে 17 পয়েন্ট নিয়ে এখন গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। মোট 12 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলার জন্য দল অপরিবর্তিত রাখল টিম ত্রিপুরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।